হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা হাজির হয়ে গেলাম তোমাদের মাঝখানে অনেক মজাদার একটি গল্প নিয়ে। বন্ধুরা, আমি আমার স্বামীকে রেখে কিভাবে পাশের রুমের ব্যাচেলর ছেলেকে মজা দিলাম, তো সেই গল্প নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। বন্ধুরা বন্ধুরা এই গল্পের মাঝে এমন কিছু কথা আছে যেগুলা তোমরা যদি শোনো, অবশ্যই অবশ্যই তোমরা অনেক মজা পাবে, আর তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু গল্পটি শোনার আগে কাছে টিস্যু বা নেকড়া অবশ্যই রাখবা। আর হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে শুনবা। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাব। আমার নতুন বিয়ে হয়েছে, যদিও আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। টানা 5 বছর প্রেম করার পরে আমাদের দুই ফ্যামিলির মতামত নিয়ে আমাদের বিয়ে হয়। খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়, দুই ফ্যামিলি রাজি। আমিও অনেক খুশি ছিলাম, যাকে ভালোবেসেছি তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তো সেই জন্য আমি অনেক খুশি ছিলাম। আর আমার হাজবেন্ড অনেক খুশি ছিল, কারণ ও যাকে ভালোবেসেছে তাকে পেয়েছে। তো বন্ধুরা, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম। ফ্যামিলির মতামত নিয়ে আমাদের বিয়ে হয়ে গেল ধুমধাম করে। তারপর আমাদের বিবাহিত জীবন, বন্ধুরা কি বলবো, খুবই খুবই মজা নিয়ে কাটছিল। কারণ বন্ধুরা, তোমরা তো জানো বা বুঝো, নতুন নতুন বিয়ে হলে কত মজা করে দিন কাটে, রাত কাটে, তাই না বন্ধুরা? রাত দিন তো যেমন তেমন, রাতটা আরো বেশি মজায় কাটে। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো আমার স্বামী, কি বলবো বন্ধুরা, আমাকে এত মজা দিত, এত মজা দিত বিয়ের পরে, তোমাদেরকে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। বন্ধুরা, আমার স্বামী আমাকে এত মজা দিত, এত মজা দিত বিয়ের পরে, বন্ধুরা আমি মুখের ভাষায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার স্বামী আমাকে কত মজা দিত। বন্ধুরা, সারাদিনে মনে করো 4-5 বার আমার গোসল করতে হতো। আর রাতে কি বলবো বন্ধুরা, হিসাব নেই। নতুন নতুন বিয়ে হলে এরকমটা হওয়াই স্বাভাবিক বন্ধুরা, তাই না? তো বন্ধুরা, আমাদের বিবাহিত জীবন এভাবে খুবই খুবই আনন্দে মজায় কাটছিল। আর আমরা ঢাকা শহরেই থাকতাম। আমার হাজবেন্ড খুবই ভালো একটা কোম্পানিতে জব করতো। তো খুব সুন্দরভাবে আমাদের লাইফ যাচ্ছিল। একদিন হঠাৎ করে ওর জবটা চলে যায়। জবটা চলে যাওয়ার পর থেকে আমাদের চলতে একটু কষ্ট হতো, কারণ ঢাকা শহরে থাকা, রুম ভাড়া দেওয়া, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো কতটা কষ্টে আমাদের সময় যাচ্ছিল। কারণ ঢাকা শহরে এক গ্লাস পানি খেতে গেলেও টাকার প্রয়োজন হয়, আর সেখানে আমার হাজবেন্ডের চাকরি নেই। তাহলে আমরা বাসা ভাড়া কিভাবে দিচ্ছি, কিভাবে খাচ্ছি, কিভাবে চলতেছি? তো এরকম ভাবে আমাদের দিনটাও খুবই খুবই খারাপের দিকে চলে যাচ্ছিল আস্তে আস্তে। তো কিছুদিন পরে আমার হাজবেন্ড খুবই ছোট্ট একটা চাকরি পায়, যেটা দিয়ে আমাদের রুম ভাড়া, বাসা ভাড়া কিছুই দেওয়া হবে না। তারপরেও ওই চাকরিটা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশনও ছিল না। ওই চাকরিটা করলে হয়তো বা কিছু টাকা আমরা অন্তত পাবো, আর না করলে পুরোপুরি ঘরে বসা। তো কি আর করার, বাধ্যতামূলক আমার হাজবেন্ড সেই চাকরিটা নিয়ে নেয়। তো চাকরি নেওয়ার পরে যে টাকা পেতাম ওটা দিয়ে রুম ভাড়াও হবে না, খাওয়া দাওয়াও হবে না। তো এরকম ভাবে আমাদের প্রায় 3-4 মাসের রুম ভাড়া আটকা পড়ে যায়, আমরা রুম ভাড়া দিতে পারি না। তো বন্ধুরা, এটা নিয়ে আমার হাজবেন্ড সবসময় খুবই চিন্তায় থাকতো, খুবই টেনশনে থাকতো। আর আমার স্বামী কোনো বিষয় নিয়ে টেনশন করুক, ওর কোনো কষ্ট হোক,
এটা আমার একদমই ভালো লাগতো না। আমার সবসময় মনে শুধু একটাই জিনিস আসতো, কিভাবে আমি ওর মুখে একটু হাসি ফোটাতে পারবো, কি করলে ও একটু হাসবে, কি করলে ওর একটু টেনশন কম হবে। নিজে নিজে অনেক কিছুই ভাবতাম, ওকে এটা করে দিব সেটা করে দিব, কিন্তু কিছুই করতে পারছিলাম না। কিভাবে করব? আমিও তো ইনকাম করি না, আমার তো কোনো জব নেই। কিভাবে আমি ওর ইচ্ছা পূরণ করব? কিভাবে আমরা ভালো থাকবো, ওকে ভালো রাখবো? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো এভাবেই দিন কাটছিল। একদিন আমি ছাদের উপরে গিয়ে বসেছিলাম। আমাদের পাশের রুমে একটা ব্যাচেলর ছেলে থাকতো, সেও ছাদের উপরে বসেছিল। আমি যখন ছাদে গেলাম, আমি থ্রি পিস পরা ছিলাম। যখন আমি ছাদে গিয়ে পৌঁছালাম, ছাদে অনেক বাতাস ছিল, বাতাসে আমার চুলগুলো উড়ছিল। আমার চুলগুলো একদমই খোলা ছিল বন্ধুরা। আর আমি কিন্তু অনেক সুন্দর ছিলাম, অনেক ফর্সা ছিলাম, হাইট ফিটনেসও অনেক সুন্দর। বুঝতেই তো পারছেন বন্ধুরা, আমরা প্রেম করে বিয়ে করেছি। আর আমি যদি সুন্দর না হতাম, তাহলে কি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতো? তো আমি অনেক সুন্দর ছিলাম। আমি যখন ছাদে গেলাম, ও আমার দিকে শুধু তাকিয়েই ছিল, ওই ছেলেটা। কারণ আমি তো অনেক সুন্দর ছিলাম, ও এই জন্য আমাকে শুধু দেখছিল। তো ওর দিকে আমার চোখ পড়তে আমি বুঝতে পারলাম যে ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর সে ছেলেটা যেখানে দাঁড়ায় ছিল, আমি সেখান থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়াই, ছাদের উপরেই। তারপর আকাশের দিকে তাকিয়ে সেই একই কথা ভাবছিলাম, কি করব আমি, কি করলে আমার স্বামীর মুখে একটু হাসি ফোটাতে পারবো। এই কথাগুলোই ভাবছিলাম। হঠাৎ করে সে ছেলেটা আমার কাছে এসে দাঁড়ালো আর বলল, কি হয়েছে ভাবি, কি করছেন এখানে, আপনার কি মন খারাপ? তখন আমি ওনাকে বললাম, না না ভাইয়া, মন খারাপ না, এমনি ছাদে আসলাম একটু ঘুরতে। সারাদিন তো রুমের ভিতরেই থাকি, রুমে আর এখন ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদে আসি, এই জন্য ছাদে আসলাম। তো আপনার কি খবর? উনি আমাকে বলল, জি আমার তো ভালোই খবর। সেদিন উনি অফিসে যায় নাই। আমি বা বললাম, আপনার কি আজকে অফিস নেই, আজকে কি আপনার অফ ডে? তখন উনি বললো, না এমনিতেই আজকে অফিসে যাইনি। তারপর আমি ওনাকে বললাম, আচ্ছা ভাইয়া, আপনি তো একটা ভালো কোম্পানিতে জব করেন, আপনি একটু আপনার বসের সাথে কথা বলে দেখুন না, যদি ওখানে কোনো নতুন লোক নেয় তাহলে আপনার ভাইয়ের কথাটা একটু বলবেন। কারণ আপনারা তো সবই জানেন, 3-4 মাসের ভাড়া আটকা পড়ে আছে আমার, ঠিক মতো আমরা খেতে পারছি না, পড়তে পারছি না। আমাদের অবস্থা খুবই ভালো ছিল, ওর জবটা চলে যাওয়াতে আজকে আমাদের এই অবস্থা। আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমাদের অনেক উপকার হয়। তারপর সে আমাকে বলল, কি বলছেন ভাবি, আপনার জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি ভাইয়াকে খুব ভালো একটা জব দিব, ভালো টাকা স্যালারি পাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন আমি ওনাকে বললাম, আপনি সত্যি বলছেন, আপনার ভাইকে সত্যি আপনি ভালো একটা জব দিতে পারবেন? তখন উনি বললো, হ্যাঁ। তারপর আবার আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারলাম, কিন্তু আপনি একটা শর্তর কথা বলছিলেন, কি শর্ত বলুন? আমি আমার হাজবেন্ডের মুখে হাসি ফুটানোর জন্য সবকিছু করতে পারি। তখন উনি আমার কাছে এসে আমার হাত ধরে ফেলে। আর তারপর আমি বললাম, কি হলো, আপনি এভাবে আমার হাত ধরলেন কেন, হাত ছেড়ে দিন,
হাত ছেড়ে কথা বলুন, কেউ দেখে ফেলবে। প্লিজ আপনি আমার হাত ছাড়ুন। তারপরে উনি আমার হাত ছাড়ছিল না। এক পর্যায়ে জোর করে আমি নিজের হাতটা ছাড়িয়ে নিই ওনার হাতে থেকে। তারপর উনি বলতে থাকে, আপনি কি এখনো বুঝতে পারছেন না কি সত্য? তখন আমার আর বুঝতে বাকি থাকলো না। বন্ধুরা, তোমরা অবশ্যই ঠিকই ঠিকই বুঝেছো আসলে কি শর্ত সে আমাকে দিয়েছিল। তখন ওনাকে আমি আর কোনো কথা বললাম না, আমি চুপচাপ ছাদে থেকে নেমে আমার রুমে চলে গেলাম। আর তখনও উনি ছাদের উপরেই দাঁড়িয়েছিল। নিজের রুমে এসে খাটের উপর শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম কি করব আমি। আমি যদি ওনার শর্ত মেনে নিই তাহলে হয়তো আমার স্বামীর অনেক ভালো একটা জব হবে, আমি আমার বাসা ভাড়া দিতে পারবো, ঠিক মতো খেতে পারবো, আমার স্বামীকে খাওয়াতে পারবো, আমার স্বামীর মুখে হাসি ফুটবে। আমার কি এটা করা ঠিক হবে? না। আমি শুধু একটা কথাই জানি, যে কোনো মূল্যে আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে চাই। সেটার জন্য যা করতে হয় আমি সেটাই করব। তো ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমি ওনার শর্ত পূরণ করব, আমার স্বামীকে ভালো রাখবো, ভালো একটা জব দিব। তারপর পরের দিন আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি নাস্তা দিলাম, খাওয়া দাওয়া করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে চলে যায়। বাসার ভিতরে আমি একা ছিলাম, আর সে ছেলেটাও ছিল পাশের রুমে। তারপর আমি রুম থেকে বের হই, বের হয়ে ওই ব্যাচেলর ছেলেটার রুমের সামনে গিয়ে দরজায় নক করি। তারপর উনি দরজাটা খুলে দেয়। খুলে দিলে আমি ওনাকে বললাম, কি করছেন? উনি বললো, না কিছু না, বসেছিলাম। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের রুমে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। তারপর উনি আমাকে বলল, আপনি আমাকে রুমে ডাকছেন? আমি বললাম, এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, তাই না? উনি বলল, সেটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর ওনাকে নিয়ে আমি রুমে আসি। রুমে আসার পরে আমি ওনাকে বলি, আচ্ছা আমি যদি আপনার শর্ত মেনে নিই তাহলে আমার বাসা ভাড়া দিতে পারবো আমি? আমার স্বামীকে সত্যি আপনি একটু ভালো জব দিতে পারবেন? উনি বললো, 100% গ্যারান্টি, চাইলে আপনি অগ্রিম নিতে পারেন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলাতে উনি আমার পাশে এসে বসলো, একদম আমার কাছাকাছি। প্রথমে আমার হাতের উপর হাত রাখলো, তারপর আমার মুখের কাছে তার মুখটা নিয়ে আসলো। আস্তে আস্তে আমার অনেক কাছে চলে আসলো। তারপর আমাদের ভিতরে অনেক কিছুই হতে থাকে। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আমি, পাশের রুমের ব্যাচেলর ছেলেটা আমাকে এত মজা দিল বন্ধুরা, এত মজা দিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সেদিন আমি যদিও একটা অন্যায় কাজ করছিলাম, কিন্তু বন্ধুরা অনেক মজা পেয়েছিলাম। বন্ধুরা এত মজা পেয়েছিলাম কি বলবো তোমাদের। তো তারপর সে খাটের উপর থেকে উঠে পড়ে, নিজের জামা কাপড় ঠিক করে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুম থেকে বের হয়ে চলে যায়। এরকম ভাবে কিছুদিন চলতে থাকে। তারপর একদিন আমি বাসা ভাড়া সব ক্লিয়ার করে দিয়ে দিই। ঘরে ভালো রান্না হচ্ছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে।
তারপর ও আমাকে প্রশ্ন করলো, আচ্ছা 2-3 দিন আগে বাড়িওয়ালার সাথে আমার দেখা হয়েছিল, উনি বললো সব ভাড়া ক্লিয়ার হয়ে গেছে, আর আমি তো বাজার করিনি, বাসায় এত ভালো ভালো খাবার কোথায় থেকে আসলো, আর তুমি রুম ভাড়াই বা কিভাবে দিলে? তখন আমি ওকে সবকিছু বলে দিই। তারপর ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে, তুমি এটা কি করেছো? তুমি শুধুমাত্র আমাকে একটু ভালো রাখার জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য তুমি এমন একটা কাজ করলে। ঠিক আছে, আমরা আর ঢাকা শহরে থাকবো না, ঢাকা শহরে আর থাকতে চাই না, চলো আমরা গ্রামে চলে যাব, দরকার হলে আমি খেতে খামারে কাজ করে খাবো, তারপরেও ঢাকা শহর আর থাকবো না, কখনোই না, আমরা কালকেই চলে যাব। তারপর বন্ধুরা, আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাই আর বলি যে এরকম ভুল আর আমি কখনোই করবো না। তো ও বুঝতে পারে যে আমি শুধুমাত্র ওকে ভালো রাখার জন্য এগুলো করেছি, সেজন্য ও নিজের ভিতরে আর রাগ পুষে রাখে না, আমাকে ক্ষমা করে দেয়। আর তারপর আমরা ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে চলে যাই। তারপর আমাদের দিনকাল খুবই সুখে শান্তিতেই কাটছিল। তো বন্ধুরা, এভাবে আমার গল্পটা শেষ হয়ে গেল। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে সব সময়। আর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি অবশ্যই অবশ্যই আমার কলিজার বন্ধুদেরকে সেই ধরনের গল্পই উপহার দিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই সেটা এসএমএস এর মাধ্যমে আমাকে লিখে পাঠিয়ে দিবা এবং ইমেলের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবা। আমি গল্পগুলো আমার কলিজার বন্ধুদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।